হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ডব্লিউপিএসসি মিসলিনিয়াসে বিগত বছরের ম্যাথের প্রশ্ন উত্তর নিয়ে। অর্থাৎ 2019 সালে যে মিসলিনিয়াসে পরীক্ষা হয়েছিল সেখানে ম্যাথ থেকে যে প্রশ্নগুলো এসেছিল, অর্থাৎ 25টা প্রশ্ন আসে অঙ্ক থেকে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা ক্লাসটি মন দিয়ে করবে, কেউ ফাঁকি দেবে না। চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন, 100 মিটার দীর্ঘ একটি ট্রেন তার বিপরীত অভিমুখে 5 কিমি/ঘন্টা বেগে পদব্রজে গতিশীল এক ব্যক্তিকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় লাগে। তাহলে ট্রেনটির গতিবেগ হলো কত? তাহলে কি বলছে যে একজন ব্যক্তি এদিক দিয়ে যাচ্ছে, একটা ট্রেন এদিক দিয়ে আসছে। ওকে, ব্যক্তিটির গতিবেগ কত? 5 কিমি/আওয়ার। ওকে, ট্রেনটার গতিবেগ কিন্তু আমরা জানি না। এই ক্ষেত্রে কি হয়, যখন একদিক থেকে একজন আসছে আর একদিক থেকে আরেকজন আসছে একে অপরের বিপরীত দিকে, এর ক্ষেত্রে কি হয়? আপেক্ষিক গতিবেগ, যাকে আমরা কি বলি? রিলেটিভ স্পিড। ঠিক আছে, যখন একে অপরের দিকে আসে বিপরীত অভিমুখে, তাহলে কিন্তু এই স্পিডটা যোগ হয়। ওকে, বুঝতে পেরেছো? আর একই দিকে গেলে তখন কিন্তু রিলেটিভ স্পিডের ক্ষেত্রে কিন্তু মাইনাস হয়, দুজনের গতিবেগ মাইনাস হয়। এবারে কথা হচ্ছে এখানে রিলেটিভ স্পিড যেমন নর্মাল স্পিডের মতন, স্পিড সমান কি? ডিস্টেন্স বাই টাইম। ওকে, ডিস্টেন্স বলতে এখানে হচ্ছে ট্রেনটার নিজের দৈর্ঘ্য। কেন? কারণ একটা ব্যক্তিকে অতিক্রম করলে ট্রেন কিন্তু অনলি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। ওকে, বাই সময়, সময় কত? 6 সেকেন্ড। এখানে দেখো মিটার পার সেকেন্ডে কিন্তু, কারণ 100 মিটার ডিস্টেন্স মিটারে এবং টাইম কিন্তু সেকেন্ডে, তাই অ্যান্সার কিন্তু বেরোবে কিন্তু মিটার পার সেকেন্ড। ওকে, আমাদের কিন্তু উত্তর লাগবে কিমি পার ঘন্টা। তাই কিমি পার ঘন্টায় আসতে, মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় আসতে কি করতে হবে আমাকে? কি করতে হবে? আমাকে কি করতে হবে? 18/5 দিয়ে কিন্তু গুণ করতে হবে। এটা আগের ক্লাসে আমরা আলোচনা করেছি যে ছোট থেকে বড়তে গেলে বড়টা উপরে, আর বড় থেকে ছোটতে আসলে ছোটটা উপরে। তাহলে এটা করলে কি হবে? যে 100/6 ইন্টু 18/5, তাহলে 5×20=100, আর 6×3=18, তাহলে কত হলো? 60 কিমি/আওয়ার। তাহলে 60 কিমি/আওয়ার ঘন্টায় গতিবেগ হলো। এটা কি হলো? এটা হলো রিলেটিভ স্পিড, আপেক্ষিক গতিবেগ। তাহলে এইটা যদি টোটাল গতিবেগ হয়, কারণ আপেক্ষিক গতিবেগ যুক্ত থাকে, ট্রেনের গতিবেগ প্লাস হচ্ছে ব্যক্তির গতিবেগ, তাহলে ট্রেনের গতিবেগ কি হবে? ট্রেনের রিলেটিভ স্পিড কত হবে? সেটা কিভাবে বের করবো? তাহলে আমাকে 60 থেকে ব্যক্তির গতিবেগটা বাদ দিতে হবে। বাদ দিলে কত হবে? 55 কিমি/আওয়ার। ওকে, তো সঠিক উত্তর কি হলো? অপশন ডি, 55 কিমি/ঘন্টা। এটা হলো ট্রেনের গতিবেগ। চলো দেখে নিই দ্বিতীয় প্রশ্ন কি আছে। কোন দ্রব্য 1060 টাকায় বিক্রি করলে যে লাভ হয়, তা ওই দ্রব্যটি 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার থেকে 20% বেশি। তাহলে ওই দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? তাহলে প্রথমে কি বলেছে সেটাকে আমাকে জানতে হবে আগে। ঠিক আছে, ওকে, কি বলেছে আগে ভেবে নিই। যে দ্রব্যটির যে ক্রয় মূল্য বা সিপি সেটা এক্স টাকা। এবার কি বলেছে? যে দ্রব্যটি যদি আমি 1060 টাকায় বিক্রি করি যে লাভ হয়, তাহলে এটা বিক্রি করছে, এটা এসপি। তাহলে এসপি থেকে যদি আমি ক্রয় মূল্য বাদ দিই, সিপি মানে সিপি বাদ দিই, তবেই তো সেটা লাভ। সেটা এবার কি বলছে? ওই দ্রব্যটি যদি 950 টাকায় বিক্রি করি, কত টাকায়? 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয়, ক্ষতি কখন হবে? যখন আমাদের ক্রয় মূল্য বেশি হবে। মানে ক্ষতিটা কি হবে? তাহলে ক্রয় মূল্য থেকে যদি আমরা বিক্রয় মূল্য বাদ দিই, তাহলে ক্ষতি হবে তার থেকে 20% বেশি। মানে এটা ইকুয়াল করলে কি হবে? ইন্টু 120/100। এইটা আমরা ক্যালকুলেশন করলে কিন্তু অ্যান্সার চলে আসবে। তাহলে কারাটি করে দিই, একটু শূন্যগুলো কমিয়ে দিই। 2×6=12, 2×5=10, 5 দিয়ে এটা গুণ করে দিই, তাই না? গুণ করলে কত হবে? এটা 5300 মাইনাস 5x সমান এটা কত হবে? 6x মাইনাস 5700 হবে। এটা হলো। এবারে এক্স গুলোকে এক দিয়ে করে নিই, তাহলে -11x হবে, কারণ এটা আসলে এদিকে মাইনাস হয়ে যাবে। আর এটা কত হবে এদিকে? এটাও এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তাই না? -11,000 হবে। মাইনাস মাইনাস কেটে গেল, এক্স সমান তাহলে কত হলো? 1000। ওকে, মানে সিপি 1000 টাকা হলো। হলো। তাই তাই যদি হয়, এবারে আমাকে কি বলেছে? যে ওই দ্রব্যটি যদি আমি কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে, মানে আমাকে এবারে এসপি চেয়েছে। তাহলে 1000 টাকা, তাকে আমাকে 20% লাভ করতে হবে, মানে 120/100। ওকে,
এটা করে দিই আমি, তাহলে অ্যান্সার হয়ে যাবে। দুটো শূন্য কেটে দিই, তাহলে কত হলো? 1200 টাকা। 1200 টাকায় আমাকে বিক্রি করতে হবে, তবেই সেটা 20% লাভ হবে। সঠিক উত্তর কি হলো? অপশন ডি। বুঝতে পেরেছো? চলো দেখি পরের প্রশ্ন কি আছে। একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায়। যদি মেশিনটির বর্তমান মূল্য 1,62,000 টাকা হয়, তবে 2 বছর আগে মেশিনটির মূল্য কত ছিল? তাহলে ধরে নাও যে 2 বছর আগে মেশিনটির মূল্য কি ছিল? এক্স টাকা ছিল। ওকে, তাহলে এক্স টাকা সেটা যদি 10% হারে কমতে থাকে 2 বছর, তাহলে 90/100 ইন্টু 90/100। ওকে, দিয়ে কত হচ্ছে সেটা? বর্তমান মূল্য কত হচ্ছে? সেটা 1,62,000 টাকা কিন্তু হচ্ছে। তাই তো, এটাই বলেছে। তাহলে এক্স সমান আমি কি বলবো? যে 1,62,000 ইন্টু 100 গুলো উপরে চলে আসবে, উল্টে যাবে, বাই 90 ইন্টু 90। ওকে, শূন্য দুটো শূন্য কেটে দিই, 9 দিয়ে কাটি। 9 দিয়ে কাটলে কি হবে? যে 9 একে 9 হলো, 9 আষ্টে 72, শূন্য, আবার 9 দিয়ে কাটবে, 9 দুগুণে 18, শূন্য। তাহলে এক্স সমান কত হলো? 2,00,000 টাকা। ঠিক আছে, তাহলে আগে মূল্য কত ছিল? 2,00,000 টাকা। সঠিক উত্তর কি? অপশন সি। ওকে, সেটা 2 বছর 10% হারে কমে সেটা 1,62,000 হয়ে গেছে। চলো দেখে নিই পরের প্রশ্ন কি আছে। কি বলছে? স্থির জলে কোনো নৌকার গতিবেগ ঘন্টায় 10 কিমি। একই সময় যদি নৌকোটি স্রোতের অভিমুখে 26 কিমি যায় এবং স্রোতের বিপরীতে 14 কিমি যায়, তবে স্রোতের বেগ কত? কিভাবে করবে? তোমরাও করার চেষ্টা করো এটা, অঙ্কটা দেখো। তাহলে নৌকার বেগ কিন্তু বলে দিয়েছে, স্রোতের বেগ কিন্তু আমরা জানি না। তাহলে ধরে নাও যে স্রোতের বেগ এক্স কিমি, মানে এক্স কিমি পার ঘন্টা। ওকে, এক্স কিমি পার আওয়ার, এটা ধরে নিলাম। তাহলে স্রোতের অনুকূলে বেগ কত হবে? অনুকূলে অনুকূলে কত হবে? 10 প্লাস এক্স, এটা হলো অনুকূলের গতিবেগ। প্রতিকূলে কত হবে? প্রতিকূলে কত হবে? 10 মাইনাস এক্স কিমি পার আওয়ার হলো। এবারে আমাকে কি করতে হবে? কি বলেছে? যে একই সময়ে নৌকোটি স্রোতের অভিমুখে 26 কিমি এবং বিপরীতে মানে প্রতিকূলে 14 কিমি যেতে স্রোতের বেগ কত হবে? তাহলে আমায় কি করতে হবে? সময়গুলোকে ইকুয়াল করতে হবে। তাহলে স্রোতের অনুকূলে বা অভিমুখে 26 কিমি যেতে, এটা ডিস্টেন্স। ওকে, স্পিড কত অনুকূলে? 10 প্লাস এক্স, এটা হচ্ছে স্পিড। এইটার সঙ্গে আমি যদি প্রতিকূলের এটাকে ইকুয়াল করি, করলে বেরিয়ে যাবে আমার প্রতিকূলে কত? 14 কিমি যেতে বলেছে। স্পিড কত? 10 মাইনাস এক্স, এইটাকে আমাকে ইকুয়াল করে নিতে হবে। তাহলে কণাকণি গুণ করে দিই, কত হলো এদিকে? 260 মাইনাস 26x সমান এটা কত হলো? 140 প্লাস 14x। এবার এক্স গুলো একদিকে করে নিই, এটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 40x সমান এটা এদিকে আসলে এটাও এটা মাইনাস হয়ে যাবে, কিন্তু মাইনাস 120 হবে বিয়োগ করলে, মাইনাস মাইনাস কেটে যাবে। তাহলে এক্স সমান কি হলো? 120/40 সমান কি হলো? 3 কিমি পার আওয়ার। সঠিক উত্তর কি হলো? অপশন সি, 3 কিমি, ঘন্টায় 3 কিমি। বুঝতে পেরেছো? চলো দেখে নিই পরের প্রশ্ন কি আছে। এ এবং বি একত্রে একটি কাজ 30 দিনে করতে পারে। এ 16 দিনে কাজটি করার পর বি বাকি কাজ একা 44 দিনে কিন্তু শেষ করে। পুরো কাজটি বি একা কত দিনে করতে পারবে? আগে প্রথমে যেমন করে বলেছে তেমন করে বসাই, যে এ প্লাস বি দুজনে মিলে একটা কাজ কত দিনে করছে? 30 দিনে করছে। সেই কাজটাকে যদি আমি ইকুয়েশন করি, সমান করি কার সঙ্গে? যে ওই কাজটা এ প্রথম 16 দিনে করছে, ওকে, তারপরে কি হচ্ছে? প্লাস বি কি করছে? বাকি কাজটা 44 দিনে কিন্তু করছে। এটাই তো ব্যাপার।
এটা আমি তো ইকুয়েশন করতেই পারি এর সঙ্গে এটা। এবার কেটে কমিয়ে দেবো কমন নিয়ে। 2 দিয়ে কাটি, 2 15, 2 8 16 আর 2 22 44। তাহলে এবার গুণ করি। 15a প্লাস 15b সমান এটা কত হচ্ছে 8a প্লাস 22b। এবার এ গুলোকে 1 দিয়ে করি, করলে কি হবে, এদিকে মাইনাস হয়ে যাবে। 7a সমান এদিকে কত হবে, এদিকেও কিন্তু মাইনাস হয়ে যাবে, 7b হবে। হলো? তাহলে a বাই b তাহলে সমান কত হলো, 7/7 সমান 1/1, তাই তো? কারণ 7 গুলো কেটে যাবে। তাহলে এর দ্বারা কি বোঝা গেল যে এরও কিন্তু পার ডে ইউনিট 1 ইউনিট এবং বির কিন্তু পার ডে 1 ইউনিট। তাহলে এ আর বি, এ প্লাস বি পার ডে যে ইউনিট, টোটাল ইউনিট, সেটা কত, 2 ইউনিট। এবার তারা কাজটি কদিনে করে, 30 দিনে করে। তাহলে 30 দিনে করলে টোটাল কত ইউনিট করবে কাজ, টোটাল হচ্ছে তারা 60 ইউনিট কাজ করবে। টোটাল বা টোটাল যে ইউনিটটা কত হলো 60। তাহলে 60 যদি হয়, টোটাল যদি 60 ইউনিট হয়, বির পার ডে ইউনিট কত, 1 ইউনিট। তাহলে বির তাহলে কত দিন সময় লাগবে, 60/1 মানে 60 দিন, তাই না? একবারে সহজ প্রশ্ন এটা। তাহলে সঠিক উত্তর কি হলো, অপশন সি, 60 দিনে। চলো দেখে নিই পরের প্রশ্ন কি আছে। যদি বার্ষিক 16.23% হারে 3 বছরে কোনো পরিমাণ টাকার চক্রবৃদ্ধি সুদ 1270 টাকা হয়, তবে ওই পরিমাণ টাকার ওই একই সময় এবং একই হারে সরল সুদ কত হবে। তাহলে আমাকে আগে আসলটা বের করে নিই, তাহলে সহজ হয়ে যাবে। একটা জিনিস জেনে নাও যে 16.2 এইটা মানে কত, এইটা মানে 1/6। এই একটা কি, এটা কিন্তু সুদ, ঠিক আছে, যাকে আমরা আই দিয়ে প্রকাশ করি। আর এটা কি, এটা পি, যাকে আমরা বলি আসল। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবারে কি করব আমরা, এটাকে বের করো, এটা অন্য প্রসেসে করি আমরা আজকে। যে পি মানে কি বললাম, আসল। পি ইস টু এর রেশিও করবো আমরা। এ মানে কি, এ হচ্ছে সুদ আসল। যদি আসল যদি 6 টাকা হয়, 6 টাকা হলে সুদ কত হবে, 1 টাকা প্রথম বছরে, মানে সুদ হবে 1 টাকা, তাহলে সুদে আসলে কত হবে, 7 টাকা। এটা হচ্ছে রেশিও। এর ক বছর বলেছে, 3 বছর। একে আমরা কি করব, 6 এর মাথায় কিউ করে দেবো, ইস টু 7 এর মাথায় কিউ করে দেবো। তাহলে কত হবে, এটা 216 হবে এখান থেকে। এটা ইস টু এটা কত হবে, 243। তাহলে গ্যাপ কত হলো, তাহলে গ্যাপ হলো 127। ওকে, এই 127 ইউনিট যেটা কত হলো, সুদ হলো, তাই না? এই সুদটা বেড়েছে দিয়ে সুদে আসল হয়েছে। এই 127 ইউনিট মানে কি বলেছে, 1270। ঠিক আছে, তাহলে 216 মানে এইটা 216, 216 মানে কত, তাহলে 127 10-এ মানে 2160। এটা কি বেরোলো, এইটা পি, পির মান বেরোলো। ওকে, তাহলে পির মান যদি বেরিয়ে যায় 2160, তাহলে আমাদের সরল সুদ করতে ইজি হয়ে যাবে। এবারে কল্পনা করো বা ভাবো যে যদি আসল 6 টাকা হয়, ঠিক আছে, তার সুদ কত হবে এক বছরে, 1 টাকা। সরল সুদ ভাবো, তাহলে 3 বছরে ক টাকা হবে, সরল সুদ আমার 3 টাকা হবে। তাহলে 6 মানে 2160 আর 3 মানে কত, এটা করলেই হয়ে যাবে অ্যান্সারটা। তাহলে কাটাটি করে দাও, যে 6 একে এটা কাটো, 3 দুগুণে 6, 2 একে 2, 0, 2 আষ্টে 16 মানে 1080। এটা হলো সরল সুদ। সঠিক উত্তর কি হবে, অপশানে 1080। ঠিক আছে, চলো দেখে নিই পরের প্রশ্ন কি আছে। নতুন বাজেটে কেরোসিন তেলের দাম 25% বৃদ্ধি পায়, শতকরা কত ভাগ কেরোসিন তেলের ব্যবহার কমালে ওই বাবদ খরচের কোনো বৃদ্ধি হয় না বলেছে, বলো। একবারে সহজ প্রশ্ন, পরীক্ষায় বারবার আসে, তোমরা করার চেষ্টা করো। কিভাবে করবে এটা, দেখো একবার সহজ হবে। 25% মানে কি, হুম, 1/4। ঠিক আছে, এটা আমরা কিভাবে করি, দাম আর হচ্ছে ব্যবহার।
দাম যদি আগে 4 টাকা থাকে আগে, তাহলে বর্তমানে কত হবে? 5 টাকা। বা 4 ইউনিট থেকে 4 টাকা বলবো না, 4 টাকা বলতেও পারি। যে আগে 4 ইউনিট ছিল, এখন হয়ে গেছে কি 5 ইউনিট। ওকে? ব্যবহার কি হয়? এটার কিন্তু অল টাইম উল্টো হয়। ব্যস্তানুপাতিক হয়। তো এটার কি হবে? 5 টাকা থাকলে এটা হবে 4 টাকা বা 4 ইউনিট। তাহলে আল্টিমেটলি ডিফারেন্স কত হলো? 1 ইউনিটের। কার উপরে হলো? এইটার উপরে কিন্তু হলো। যে 1/5 ইন্টু 100, তাহলে করলে কত হলো? 5-20, মানে 20%। 20% তাকে খরচ কিন্তু বা ব্যবহার তাকে কমাতে হবে। ঠিক আছে? চলো দেখে নিই পরের প্রশ্ন কি রয়েছে। 6/7/8 এর চেয়ে 6/7/8 এর কত বেশি? তাহলে কত বেশি বলেছে, মানে তাহলে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, তাই তো? তোমরাও করো। তাহলে বসাই এটা, যে 6/7/8 মাইনাস 6/7/8, তো এটা বিয়োগ করলে তাহলে কি হবে? এটা উল্টে যাবে, 6 × 8/7 মাইনাস 6/7 × 8, তাই তো? এটা একটু কাট করে কমিয়ে দেবো আমরা। 2×3 = 6, 2×4 = 8, এটা সমান করলে কত হবে? 48/7 মাইনাস এই 2×3, এটা 3, তাহলে 3 বাই এটা হলো কত হলো? 28। লসাগু করে দিই, দিয়ে বিয়োগ করে দিই। 28, এটা গুণ করলে কত হবে? হ্যাঁ, 4 দিয়ে গুণ করি। 4 × 8 = 32, 2, আর 4×4 = 16, 3 × 19, 192 মাইনাস হচ্ছে 3, মানে কত হয়? এবার বিয়োগ করি। বিয়োগ করলে কি হবে? এটা 189/28, এটা কাটাকাটি যাবে 7 দিয়ে। 7×4 = 28, 7×2 = 14, 7×7 = 49। ঠিক আছে? তাহলে 27/4 হলো। 27/4 হলে এটাকে আমরা ভগ্নাংশে করে নিই, মিশ্র ভগ্নাংশে, যে 6×3/4, এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে? তাহলে কোনটা হলো? অপশন বি, 6×3/4। চলো দেখে নিই পরের প্রশ্ন কি আছে। এটা যদি সমান 1 হয় তবে x এর মান কত হবে? বলো এটা কিভাবে করবে? এটা একবারে সহজ, স্টেপ বাই স্টেপ করলেই হয়ে যাবে। এখানে একটা টাইপিং মিস্টেক আছে, এটা কিন্তু x হবে, এটা x। ওকে? দেখো, প্রথমে আমরা কি করব? এই স্টেপটা করব, তারপরে স্টেপ বাই স্টেপ করব। তাহলে এটা সমান করি। প্রথমে 2x ছিল, 2x সমান 1 প্লাস 1 ছিল। এবারে নিচেরটা আমরা করব। নিচেরটা করলে কি হবে? এটা এখানে গুণ হয়ে যাবে। 1 প্লাস 1 মাইনাস ছিল, এটা 1 মাইনাস এক্স প্লাস এক্স বাই হচ্ছে 1 মাইনাস এক্স, তো এটা সমান ছিল 1। এখানে এক্স এক্স কেটে গেল, পরের ইকুয়েশনে কিন্তু এটা উল্টে যাবে, তাই না? তাহলে এবার কি করবো আমরা? 2x বাই 1 প্লাস 1/1, এটাই পড়েছিল, 1 মাইনাস এক্স সমান 1। এবার এটা উল্টে দিই আমরা, যে 2x বাই 1 প্লাস 1 মাইনাস এক্স সমান 1, কারণ এটা উল্টে যাবে, এখানে এখানে চলে আসবে। তাহলে আলটিমেটলি কি হলো? 2x বাই 2 মাইনাস এক্স সমান 1, এটা কনমানি গুণ করে দিই, যে 2x সমান 2 মাইনাস এক্স, তাহলে কি হলো? এবার 3x হয়ে গেল। তাহলে x সমান কি হলো? x সমান 2/3 হয়ে গেল। বুঝতে পেরেছো? হুম? তাহলে সঠিক উত্তর কি হলো? অপশন বি, 2/3। তাহলে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ করি, অঙ্কটা কিন্তু সহজ হয়ে যাবে। ওকে? নিচ থেকে স্টেপ বাই স্টেপ করে উপরে উঠে যাবে, তাহলে সহজ একেবারে। চলো দেখি পরের প্রশ্ন। কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদে রাখলে 5 বছরে দ্বিগুণ হয়। ওই একই পরিমাণ টাকা ওই একই চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে সেটা 8 গুণ হবে? ওকে? এটা করার সবচেয়ে সহজ প্রসেস কি? ধরো একটা টাকা পি ছিল, পি,
সেটা কি হলো? 2p হবে। ক বছরে? 5 বছরে। এটা কিন্তু আমাকে বলে দিয়েছে যে এটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। এটা 5 ইয়ার্স এর এটা দ্বিগুণ হচ্ছে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আবার এই 2p টাকাটা পরে যখন আবার 4p হবে, মানে আবার দ্বিগুণ হবে, সেটাও কিন্তু সময় লাগবে কিন্তু 5 বছর। আবার 4p টাকাটা যখন কি হবে? দ্বিগুণ হবে মানে 8p হবে, সেটাও কিন্তু লাগবে 5 বছর। ঠিক আছে? তাহলে আমায় কি বলেছে? 8 গুণ। তাহলে p থেকে 8p হয়ে গেল 8 গুণ। ঠিক আছে? তাহলে ক বছর লাগলো টোটাল? 5 বছর, 5 বছর, 5 বছর। মানে 5 3 15 বছর লাগলো। বুঝতে পেরেছো? এইভাবে করলে কিন্তু এটা ইজি। চলো, পরে আমরা এইসব ক্লাস আবার ডিটেলসে করব। তখন কিন্তু অনেক শর্টকাট ট্রিক্স আমি শিখিয়ে দেবো। প্র্যাকটিস ক্লাসও করব। দেখো, একটি পরীক্ষায় এক ছাত্রকে কোনো একটি সংখ্যার 5 এর 16 অংশ নির্ণয় করতে বলা হলো। ভুলবশত ছাত্রটি সংখ্যাটির 5 এর 6 অংশ সে নির্ণয় করে। যদি তার উত্তর প্রকৃত উত্তরের চেয়ে 150 বেশি হয়, তাহলে নিশ্চয়ই এটা বড়। নাহলে 150 বেশি হবে কি করে? তবে ওই সংখ্যাটি হলো কত? আমি মনে করি সংখ্যাটা x। তাকে তাহলে কি বলা হয়েছে? বলো তোমরা করার চেষ্টা করো। তাই কি বলা হয়েছে? তাকে বলা হয়েছে যে তাকে এইটা লিখতে। সে লিখেছে এইটা। তাহলে এটা বড় নিশ্চয়ই। তাহলে আমি বলতে পারি যে 5 এর 6x মাইনাস 5/16x, কারণ x এরই তো সবকিছু। x এরই তো অংশ বলেছে না? এইটা সমান কি? 150। কারণ 150 বেশি। এটা আমি বলতেই পারি। এটাকে আমরা ক্যালকুলেশন করতে পারি। তাহলে এটা আমরা করি। একবারে বিয়োগ করে দিই লসাগু করে। তাহলে 16 6 96। তাহলে এখানে গুণ হবে 16। 16 5 80। 80x মাইনাস 30x সমান 150। তাহলে 50x সমান কি হবে? 150 ইন্টু 96। তাহলে x সমান কত হবে? x সমান কি হবে? 150 ইন্টু 96/50। 50 3 150। তাহলে x সমান কত হলো? 96 3 কত? 288। ঠিক আছে? তাহলে সঠিক উত্তর কি হলো? অপশানে 288। যেমন বলেছে তেমন করে করবে, তাহলে কিন্তু অঙ্কটা পেরে যাবে। বেশি ভাবতে যাবে না। দেখো, পরের প্রশ্ন দেখো কি বলেছে? এক ব্যক্তি তার মূলধনের 1/3 অংশ, 1/4 অংশ এবং অবশিষ্টাংশ যথাক্রমে 7%, 8% এবং 10% বার্ষিক সরল সুদে বিনিয়োগ করে। যদি তার বার্ষিক আয় 561 টাকা হয়, তবে তার বিনিয়োগ করা মূলধন হলো কত? বলো কিভাবে করবে এটা? এটা কিভাবে করব? যে প্রতিটা অংশের যে লাভ্যাংশ বা সুদ, সেটাই তো 561 টাকা যোগ করে। সেটাই করলে আমরা সেটাই ইকুয়েশন করলে আমরা হয়ে যাবে, তাই না? তাই না? ধরে নাও যে তার মূলধন কত? x টাকা। এবার x এর প্রথমে কি 1/3 অংশ, তাই তো? এইটা সে কত পার্সেন্ট হারে? 7% হারে। ক বছরের জন্য? 1 বছরের জন্য। মানে পিটিআর বাই 100। এখানে যে তার লাভটা হবে, আই সমান কি? আমরা আই সমান বা সুদ সমান কি বলি? যে পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তাই তো? এটাই করলে এখানে যে তার যে লাভ বা সুদটা হবে, সেই সুদটা তারপরে বাকি অংশগুলো সুদ যোগ করলে কিন্তু 561 টাকা হবে। এইটা ইকুয়েশন করলে আমাদের হয়ে যাবে। তাহলে এক্স ইন্টু 1/4, এটা ক বছরের জন্য, কত পার্সেন্ট হারে? 8% হারে। ক বছরের জন্য? 1 বছরের জন্য, সবগুলো 1 বছর, বাই 100। এবার প্লাস আর কি আছে? বাকি অংশ। বাকি অংশ করলে কি করবো আমরা? যে টোটাল তো 1 অংশ বা এক্স অংশ বলতে পারি। টোটাল 1 অংশ। 1 অংশ থেকে যদি আমরা 1/3 মাইনাস 1/4 করি, তাহলে কি হবে? তাহলে 12 মাইনাস 4 মাইনাস 3/12, মানে 5/12 কিন্তু থাকবে। এখান থেকে আমরা পাবো। এই 5/12 অংশ এক্স এর, এটা এক্স এর। এটা কত পার্সেন্ট হারে? 10% হারে। ক বছরের জন্য? 1 বছরের জন্য, বাই 100। এইটা সমান কত বলেছে? সমান হচ্ছে 561 টাকা বলেছে। তাই তো? এইটা আমরা ইকুয়েশন করি। করলেই হয়ে যাবে, তাই না? তো এখান থেকে কি আসে এটা? এটা আসে, দেখো এই তিনটে এখানে গুণ হয়ে যাবে। তাহলে এটা 7x/100 প্লাস এটা কেটে যাবে 4 দুগুণে 8, মানে এটা 2x/100। এটা 100 না, এটা 3 টা গুণ হয়ে যাবে, মানে এটা 300, মানে 300 এটা। প্লাস এটা দেখো কাটাকাটি হবে। 2 6 12,
2 5 এ 10 মানে 25x 25x বাই 600 এই 6টা এখানে গুণ হয়ে যাবে সমান হচ্ছে কি 561 তাই তো? তাহলে এবার লসাগু করে দিই আমরা লসাগু করে যোগ করে দিই তাহলে 600 লসাগু করলে কি হবে এটা দুগুণে মানে 14x প্লাস এটা কত হবে এটা 12x প্লাস এটা 25x কে 5x ই থাকবে সমান 561 এবারে টোটাল কত x হচ্ছে দেখো 14 12 আর 25 যোগ করলে হচ্ছে 51x সমান হচ্ছে 561 ইন্টু 600 তাহলে এখান থেকে বলতে পারি যে x সমান কি 561 ইন্টু 600 বাই 51 51 কে আমরা যদি 11 দিয়ে গুণ করি তাহলে কিন্তু এটা আসবে তাহলে x সমান কত হলো মানে 6600 টাকা সঠিক উত্তর কি হবে অপশন সি বুঝতে পেরেছো চলো দেখে নিই পরের প্রশ্ন কি আছে দেখো 13 নম্বর প্রশ্ন তিনটি গাড়ির বেগের অনুপাত কি 5:4:6 একই দূরত্ব অতিক্রম করতে গাড়ি তিনটির যে সময় লাগে তাদের অনুপাত হলো কি বলো কিভাবে করবে সহজ অঙ্ক কিভাবে মনে রাখবে এটা কি ছিল 5:4:6 এটা ছিল কিন্তু বেগের এখান থেকে আমাকে এটা ছিল স্পিড এখান থেকে আমাকে আসতে হবে টাইমের রেশিও সময়ের সঙ্গে টাইম কিন্তু ব্যস্ত অনুপাতিক ওকে তাহলে এটা হয়ে যাবে কি 1/5:1/4:1/6 হলো তাহলে এটা হলো অনুপাত কিন্তু এটাকে আমাকে কি করতে পূর্ণ সংখ্যায় করতে হবে তাহলে করলে আমাকে কি করতে হবে কারণ সব পূর্ণ সংখ্যায় আছে তাই না তাহলে কি করতে হবে সবগুলো লসাগু করতে হবে 5 4 আর 6 লসাগু করলে কি হবে 60 হবে তাহলে সবগুলোকে আমাকে 60 দিয়ে গুণ করে দিতে হবে সবগুলোর সঙ্গে তাই এর সঙ্গে 60 দিয়ে গুণ করলে কি হবে 5 12 60 মানে 12 12 ইস্টু 15 4 60 15 ইস্টু আর 6 10 60 এটা হবে 12 ইস্টু 15 ইস্টু 10 সঠিক উত্তর কি হলো অপশন ডি যে 12 ইস্টু 15 ইস্টু 10 দেখো পরের প্রশ্ন দেখো যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার কমানো হয় এবং প্রস্থ যদি 3 সেন্টিমিটার বাড়ানো হয় তবে একটি বর্গক্ষেত্র পাওয়া যায় যার ক্ষেত্রফল প্রকৃত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে কিন্তু সমান তাহলে প্রকৃত আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করুন তাহলে আগে আমাদের কি করতে হবে দৈর্ঘ্য প্রস্থ কিন্তু বের করতে হবে তবেই তো আমরা অঙ্কটা করতে পারবো তাই না তাহলে আগে আমাকে কি করতে হবে যে ধরে নিতে হবে যে দৈর্ঘ্য কত যে দৈর্ঘ্য x আর প্রস্থ হচ্ছে y তাই তো তাহলে তাহলে বর্গক্ষেত্রের বাহুর কি হবে কি বলছে দৈর্ঘ্যকে যদি আমরা 4 সেন্টিমিটার কমানো হয় তাহলে x কে যদি আমরা 4 সেন্টিমিটার কমাই আর কি বলছে প্রস্থকে যদি আমরা 3 সেন্টিমিটার বাড়াই প্রস্থ y একে যদি আমরা 3 সেন্টিমিটার বাড়াই তাহলে কি একটা বর্গক্ষেত্র পাওয়া যাবে আর বর্গক্ষেত্রে কি হয় এই বাহুদ্বয় কিন্তু সমান তাহলে এখান থেকে আমরা কি পেলাম এখান থেকে আমরা যে পেলাম কি যে x মাইনাস ওয়াই সমান কি পেলাম 7 পেলাম এই একটা জিনিস পেলাম ওকে প্রথমে পেলাম এটা আর একটা কি পাবো আমরা সেটা আমরা বের করি কি বলছে যে যার ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এক্স ওয়াই এই ক্ষেত্রফল কার ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে কিন্তু সমান তাই বলেছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু ইন্টু বাহু মানে এক্স মাইনাস 4 ইন্টু আমরা বলতে পারি কি এ ওয়াই এটা ওয়াই প্লাস 3 তাহলে এটা করলে কি হবে এক্স ওয়াই এটা হবে এক্স ওয়াই প্লাস 3x মাইনাস 4y মাইনাস 4y মাইনাস 12 ওকে এক্স ওয়াই কেটে যাবে এখান থেকে আলটিমেটলি কি আসবে যে 3x মাইনাস 4y সমান হচ্ছে কি আসবে 12 ওকে তাহলে এখান থেকে একটা তৈরি হলো সমীকরণ এখান থেকে একটা তৈরি হলো সমীকরণ দুটোকে যদি আমরা ইকুয়াল করি মানে যোগ ভাগ প্রক্রিয়া করি বা যোগ বিয়োগ প্রক্রিয়া করি তাহলে কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে ওকে তাহলে কি করব আমরা যে তাহলে 3x
মাইনাস 4y সমান 12। যে কোনো একটা সমান করতে হবে। যদি আমি এর সঙ্গে আমি 3 গুণ করে দিই তাহলে কি হবে? এটা কি হবে? 3x মাইনাস 3y, ওকে, সমান 21, এটা আসবে। এখান থেকে এটা আসলো। এবারে কি হলো? আমি মাইনাস করে দিলাম, বিয়োগ করে দিলাম। বিয়োগ করলে এটা কি হবে? এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এটা কেটে গেল। এটা আল্টিমেটলি কত হলো? হুম? মাইনাস ওয়াই হলো। আর এটা কত হলো? 12 থেকে 21 থেকে যদি 12 বাদ দিই তাহলে কত হলো? বলো? এটা হলো কি? 9 হলো। -9, তাহলে মাইনাস তুলে দিলাম। তাহলে আল্টিমেটলি এখানে ওয়াই সমান কত হলো? 9। তাহলে ওয়াই এর মান বেরিয়ে গেল। তাহলে এক্স সমান কত হবে? আমরা কি জানি? যে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 7 ছিল। তাহলে এক্স সমান আমরা বলতে পারি কি? যে 7 প্লাস 9। তো এখানে 9 বসালে এদিকে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে এক্স সমান কত হলো? 16। তাহলে এক্স এরও মান পেয়ে গেলাম, ওয়াই এরও মান পেয়ে গেলাম। তাহলে আমায় কি বলেছে শেষে আমাকে? যে প্রকৃত আয়তক্ষেত্রের পরিসীমা কত? তাহলে প্রকৃত আয়তক্ষেত্রের পরিসীমা কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য 16 প্লাস প্রস্থ 9, এটা করলে হয়ে গেল। তাহলে 2 ইন্টু 16 আর 9 হচ্ছে 25, মানে আলটিমেটলি কত হলো? 50 সেন্টিমিটার। ঠিক আছে? কত হলো? 50 সেন্টিমিটার। সঠিক উত্তর কি হবে? অপশন সি, 50 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? চলো দেখে নিই পরের প্রশ্ন। দেখো, দুটি স্টেশন এ ও বি এর মধ্যে দূরত্ব হচ্ছে 330 কিমি। একটি ট্রেন 60 কিমি পার ঘন্টা বেগে স্টেশন বি স্টেশনের দিকে কিন্তু সকাল 8টার সময় যাত্রা শুরু করলো। অপর একটি ট্রেন 75 কিমি পার ঘন্টা বেগে বি স্টেশন থেকে এ স্টেশনের দিকে সকাল 9টার সময় কিন্তু যাত্রা শুরু করে। তাহলে ট্রেন দুটি কখন মিলিত হবে? তাহলে এই একটা ডিস্টেন্স, ঠিক আছে? ডিস্টেন্সটা কত? 330, তাই তো? 330। এবার কি বলছে? এদিক থেকে ধরো এ ট্রেন যাচ্ছে, ওকে, এদিক থেকে কি আসছে? বি ট্রেন আসছে। এবার এ ট্রেনের গতিবেগ কত? এ ট্রেনের গতিবেগ হচ্ছে ঘন্টায় 60 কিমি পার আওয়ার, ওকে। বা আমি বলতে পারি যে এটা এ স্টেশন, এটা বি স্টেশন, ওকে। এ স্টেশনে যে ট্রেনটা যাচ্ছে তার তার ঘন্টায় হয়তো গতিবেগ 60 কিমি পার আওয়ার। আর এদিক থেকে যে আসে তার গতিবেগ হচ্ছে কত? 75 কিমি পার আওয়ার। এবার কি বলেছে? প্রথম ট্রেনটা কিন্তু, যে একটা ট্রেন 60 কিমি পার ঘন্টা বেগে স্টেশন বি স্টেশনের দিকে যে সকালে 8টার সময় যাত্রা শুরু করেছে। অপর ট্রেনটা কিন্তু 9টার সময় শুরু করেছে। তাহলে এ কিন্তু 1 ঘন্টা আগে শুরু করেছে। তাহলে 1 ঘন্টায় এ কিন্তু অলরেডি 60 কিমি চলে গেছে। তাহলে আল্টিমেটলি পড়ে থাকছে ডিসটেন্সটা কত? 330, এটা 330 মাইনাস 60, মানে পড়ে থাকছে কত? বিয়োগ করলে কত হবে বলো? 270। 270 কিমি কিন্তু আর ডিসটেন্স থাকছে, ওকে। তাই যদি থাকে, এবারে কি করতে হবে আমাকে? আমার কত সময় লাগবে টাইমটা? টাইম সমান কি? যে ডিসটেন্স বাই স্পিড। এই ক্ষেত্রে স্পিডটা কি? রিলেটিভ স্পিড, ঠিক আছে? যেহেতু ট্রেন একে অপরের দিকে আসছে তাহলে রিলেটিভ স্পিডের ক্ষেত্রে কি হবে? যোগ হবে। তাহলে 270 বাই 70 প্লাস হচ্ছে 70 বলছি 60 প্লাস, একটা ট্রেনের গতিবেগ 60 আর একটা ট্রেনের গতিবেগ 75। তাহলে যোগ করলে কত হবে? 270 বাই 135, তাই তো? 135। আর 135 দ্বিগুণ মানে 2 দিয়ে ভাগ করলে 270 হয়। তাহলে আল্টিমেটলি টাইম কত হচ্ছে? 2 ঘন্টা। 2 আওয়ার কিন্তু সময় লাগবে। এবারে কথা হচ্ছে কি বলছে? যে ট্রেন দুটি কখন মিলিত হবে? 2 ঘন্টা তো আমরা পেয়ে গেলাম। কিন্তু মিলিত হবে কখন? শুরু করেছে কটার সময়? 8টার সময়। 1 ঘন্টা হয়ে গেছে। তারপরে তারা একত্রে 9টার সময় আবার স্টার্টিং করেছে। ঠিক আছে? তাহলে 9টার পরে 2 ঘন্টা মানে কটায় হবে? 10টা 11টা। তাহলে সকাল 11টার সময় তারা, অপশন সি, তারা মিলিত হবে। বুঝতে পেরেছো? চলো দেখে নিই পরের প্রশ্ন কি আছে। এ ও বি এর বার্ষিক আয়ের অনুপাত হচ্ছে 5:4। তাদের বার্ষিক ব্যয়ের অনুপাত 3:2। যদি বছরের শেষে তাদের প্রত্যেকে 1600 টাকা সঞ্চয় করে তবে এর বার্ষিক আয় কত? বলো কিভাবে করবে, বলো, তোমরা করার চেষ্টা করো। তাহলে মনে মনে ধরে নাও যে এ
এর বার্ষিক আয় কত? 5:4 বলেছে, এর 5x আর বি এর হচ্ছে 4x। ঠিক আছে, এর 5x বির 4x। এই বার্ষিক আয় থেকে এর এর কত 5x থেকে যদি আমি সঞ্চয় বাদ দিই তাহলে ব্যয় থাকবে, তাই না? তাই তো? এইটা বাই যদি আমি বির ও বার্ষিক আয় থেকে যদি আমি ব্যয় বাদ দিই, এর দুজনের যে অনুপাত সেটা কত বলেছে এখানে? সে ব্যয়ের অনুপাত 3:2 বলেছে। এটা বলতে পারি তো? তাই না? এটাই তো হচ্ছে যে এর ব্যয় এর সঙ্গে আমি যদি এর ব্যয় করি অনুপাতটা সেটা 3:2 আমাকে বলেই দিয়েছে। আর আয় থেকে সঞ্চয় বাদ দিলে ব্যয় হবে। এবারে কোনাকুনি গুণ করি। করো এটা। 12x মাইনাস 4,800 এদিকে কত হবে? 10x আর 16 দুগুণে 3200। এবার x গুলোকে একদিকে করি। এটা কত হবে? 2x। এটাই ওদিকে গেলে কিন্তু প্লাস হয়ে যাবে। আর এটা বড় আছে। এটা হবে কত? 1600। 48 থেকে 32 বাদ দিলে 1600 হবে। তাহলে x সমান x সমান কত বেরোলো? x সমান কত বেরোলো? 800। তাই না? x সমান বেরোলো 800 টাকা। কিন্তু আমাকে তা বলেনি। আমাকে বলেছে এর বার্ষিক আয় কত? এর আয় কত ধরেছিল? 5x। তাহলে 5 ইন্টু 8, 5 ইন্টু 8 বলছি, 5 ইন্টু 800, 800, 5 ইন্টু 800 মানে কত? 8 পাঁচে 40, মানে 4,000 টাকা। তাহলে এর বার্ষিক আয় কত? 4,000 টাকা। অপশন সি হলো সঠিক উত্তর। দেখো পরের প্রশ্ন দেখো, একজন ব্যাটসম্যান 98 রান করে যার মধ্যে 4টি বাউন্ডারি 6টি ছক্কা তার আছে, মানে একজন ব্যাটসম্যান সে 98 রান করেছে যার মধ্যে তার 4টে বাউন্ডারি আছে, মানে 4টে চার আছে এবং 6টা হচ্ছে তার ছক্কা রয়েছে। ওই ব্যাটসম্যান উইকেট দুটির মধ্যে দৌড়ে মোট রানের কত শতাংশ সে রান করেছে, মানে দৌড়ে তার রান কত হয়েছে, কত শতাংশ? বলো কিভাবে করব? তাহলে দৌড়ে সে টোটাল কত রান করে সেটা বের করতে হবে। টোটাল কত রান করেছে? 98 রান, তাই না? এইবার সে এখান থেকে সে 4টে করেছে বাউন্ডারি, মানে 4 4 16 করেছে, প্লাস সে 6টা করেছে ছক্কা, এটাকে বাদ দিতে হবে আমাকে। তাহলে 98 থেকে আমাকে কি করতে হবে? যে 16 প্লাস 36 রান, মানে 98 থেকে আমাকে বাদ দিতে হবে কত? 52 রান। বাদ দিলে কত হচ্ছে? 46 রান। এই 46 রান কিন্তু সে দৌড়ে করেছে। এবার আমাকে বলেছে কি মোট রানে কত শতাংশ রান সে দৌড়ে করেছে। তাহলে মোট রান কত? 98। তাহলে 46/98 ইন্টু 100। ওকে, 2 দিয়ে কাটি। 2 দুগুণে 4, 2 তিনে 6, 2 চারে 8, 2 নয় 18। আর কিন্তু যাবে না। তাহলে কত হলো? 2300/49। একে তাহলে ভগ্নাংশে করতে হবে। একে মিশ্র ভগ্নাংশে করলে হবে যেটা, সেটা 46 এই পার্সেন্টেজ এটা আসবে। ঠিক আছে? এর সঠিক উত্তর যেটা হবে কি? অপশন ডি, এটাই হবে। তোমরা দেখে নিও, এটা করে নিও, প্র্যাকটিস করে নাও, তাহলে বুঝতে পেরে যাবে। ভাগ করে নিও এটা। চলো দেখে নিই পরের প্রশ্ন। দেখো কি আছে। একটি শহরে লোক সংখ্যা প্রতি বছর 5% হারে বৃদ্ধি পায়। যদি 2001 সালে ওই শহরের লোক সংখ্যা 1,10,250 জন হয়, তবে 1999 সালে লোক সংখ্যা কত ছিল? বলো কিভাবে করবে? তাহলে ধরে নাও যে 1999 সালে লোক সংখ্যা ছিল x জন ছিল। এবার x জন ছিল, এবার x জনের উপরে প্রত্যেক বছর 5% হারে বাড়ছে, মানে 105/100। ক বছর হলো? 1999 থেকে 2001 হলে, তাহলে 1999 থেকে 2001 হলে 2000 আর 2001, মানে 2 বছর। তাহলে 2 বছর 5% হারে বাড়ছে। এইটা সমান দিয়ে কত হয়েছে লোক সংখ্যা?
সেটা হয়েছে 1,10,250 জন। এটা হয়েছে। তাহলে x সমান আমরা কি বলতে পারি? x সমান 1,10,250 ইন্টু 100 গুলো উপরে চলে যাবে। আর 105 এগুলো নিচে চলে আসবে। এবার আমাকে কাটাকাটি করতে হবে। তাই তো? কাটাকাটি করে এটাকে আল্টিমেটলি আনতে হবে। তাহলে করি আমরা। দেখো, এটা করি। 105 একে 105 দিয়ে 0 দিলাম। দিয়ে হলো 525। 105 এ 525 আর 0 এটা হলো। হলো? একে আবার 105 দিয়ে ভাগ করি। তাহলে কত হবে? 10 হবে। তাহলে x সমান কত হচ্ছে আল্টিমেটলি? 1 এর পরে কটা শূন্য হচ্ছে? হচ্ছে কত? 1 লাখ হচ্ছে। ওকে? তাহলে কি বলছে? যে 1999 সালে জনসংখ্যা কত ছিল? 1 লক্ষ। ওকে? ক্যালকুলেশন ঠিক আছে। তোমরা দেখে নাও। ঠিকই আছে। চলো দেখে নিই পরের প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন। একটি লাইব্রেরিতে প্রতি রবিবার গড়ে 510 জনের আগমন হয় এবং সপ্তাহের অন্যান্য দিনে গড়ে 240 জনের কিন্তু আগমন হয়। রবিবার দিয়ে শুরু এমন একটি মাসে ওই লাইব্রেরিতে যত জনের আগমন হয় তাদের গড় হলো কত? তোমরা করার চেষ্টা করো। বলো। তাহলে একটা কথা মাথায় রাখবে যে রবিবার দিয়ে যদি মাস শুরু হয় তাহলে ওই এমন একটি মাস যেখানে কিন্তু কটা রবিবার থাকবে? 5 টা কিন্তু রবিবার থাকবে। কারণ 28 দিন, তাই না? 7 4 28 প্রত্যেকটা দিন হচ্ছে 4 দিন করে থাকবে। আর রবিবার দিয়ে শুরু হচ্ছে মানে কি? তাহলে 30 দিনে একটা রবিবার আরো এক্সট্রা থাকবে। টোটাল 5 টা থাকবে। বুঝতে পেরেছো? তাহলে ওই মাসে লাইব্রেরিতে আগমন কতজন হয়েছে সেটা বের করতে হবে। তাহলে 5 ইন্টু প্রত্যেক রবিবার গড়ে কত? 510 জন করে। 5 ইন্টু 510 আর অন্যান্য দিনে কি হয়েছে? হুম? গড়ে কত? 240 জন করে। তাহলে 240 ইন্টু আর বাকি কদিন? 25 দিন। আমরা 30 দিন ধরে চলি। এই 25 দিন। এটা যোগ করলে কত হচ্ছে? করো। এটা গুণ করলে কত হচ্ছে? 5 5 এ 25, 5 একে 5 শূন্য। ঠিক আছে। 2550 আর এটা গুণ করলে কত হচ্ছে? বলো। 25 শূন্য শূন্য এটা হচ্ছে 6000। তাহলে এই দুটো যোগ করলে কত হবে? সমান হবে 8550 জন। ঠিক আছে। এবার কি বলেছে আমাকে? তাহলে যতজন আগমন হয়েছে তাদের গড় কত? টোটাল গড় কত? টোটাল কত দিন? 30 দিন। তাহলে 8550 কে আমি 30 দিয়ে ভাগ করব। শূন্য শূন্য কেটে দিলাম। 3 দিয়ে ভাগ করি। 3 দুগুণে 6, 3 আষ্টে 24, 3 পাঁচে 15 মানে 285 হবে এর গড়। ঠিক আছে? সঠিক উত্তর কি হবে? অপশন ডি 285 জনের হচ্ছে আগমন পার ডে গড়ে। একবারে সহজ প্রশ্ন ছিল এটা। চলো দেখে নিই পরের প্রশ্ন দেখো। দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে 40% এবং 55% হচ্ছে কম বলেছে। তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার চেয়ে কত শতাংশ কম? তাহলে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা আর তৃতীয় সংখ্যা। তাহলে তৃতীয় সংখ্যা যদি 100 হয় তাহলে দ্বিতীয় সংখ্যা কত হবে? 55% কম মানে 45 আর প্রথম সংখ্যা কত হবে? 40% কম মানে 60। কারণ প্রথম সংখ্যা বেশি হবে কারণ কি? কারণ দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার চেয়ে কত শতাংশ কম বলেছে। তাহলে নিশ্চয়ই এটা বেশি হবে। এটা 40% কম হবে।
তাহলে এবারে আমরা বের করবো যে অঙ্ক কি চেয়েছে। দ্বিতীয় সংখ্যাটি মানে এই সংখ্যাটা, ওকে, প্রথম সংখ্যার চেয়ে কত শতাংশ কম, কত কম, কত 15 কম, ঠিক আছে। কার থেকে কম? প্রথম সংখ্যার থেকে। প্রথম সংখ্যা কত? 60 ইন্টু 100, এটা করলে হয়ে যায় 15 4 60, 4 25 100, মানে 25%। 25% হচ্ছে কম, ঠিক আছে। সঠিক উত্তর কি হলো? অপশন ডি। বুঝতে পেরেছো? চলো দেখি পরের প্রশ্ন। কোনো এক দ্রব্যের ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের হচ্ছে 64%, ঠিক আছে। ওই দ্রব্যটি 12% ছাড়ে বিক্রি করলে লাভের হার কত হবে? বলো। তাহলে কিভাবে করবো বলো? যে দ্রব্যটির চিহ্নিত মূল্য মানে কি? মার্কেট প্রাইস। যে ধরো মার্কেট প্রাইস হচ্ছে 100 টাকা, ঠিক আছে। এবার দ্রব্যটির সিপি মানে ক্রয় মূল্য কত বলেছে? চিহ্নিত মূল্যের 64%, মানে তাহলে 64 টাকা, ওকে। এবার দ্রব্যটি কি বলেছে? 12% ছাড়ে বিক্রি করলে, তাহলে 12% ছাড় কার উপরে দেবে? মার্কেট প্রাইসের উপরে 12% ছাড় দেবে। ছাড়ে বিক্রি করলে লাভের হার কত হবে? তাহলে 12% ছাড়ে বিক্রি করলে তাহলে এসপি কত হবে? মানে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 100 মাইনাস 12 মানে 88 টাকা, তাই না? তাহলে লাভের শতকরা হার কত হবে? তাহলে লাভের শতকরা হার কিভাবে বের করবো আমরা? লাভের শতকরা হার, চলো। তাহলে বিক্রি করেছি ক টাকায়? 88 টাকায়। সেখান থেকে কি বাদ দেবো? সিপি বাদ দেবো, মানে ক্রয় মূল্য বাদ দেবো, বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে লাভের শতকরা হার বের করার নিয়ম কি? যে এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100, এইটা হচ্ছে নিয়ম লাভের বা ক্ষতির শতকরা হার বের করার নিয়ম, ঠিক আছে। ক্ষতি হলে সিপি থেকে এসপি বাদ দেবে, হলো। তাহলে এটা বের করি। 24 বাই 64 ইন্টু 100, তাই তো। 4 দিয়ে কাটো, 4 6 24, 16 4 64, আবার কাটা যাবে। 2 দিয়ে কাটো, 2 3 6, 2 8 16, এটা 4 দিয়ে কাটো, 4 2 8, 4 25, মানে 75 বাই 2, মানে কত হবে এটা? এটা হবে 37.5, এত পার্সেন্ট, 37.5। সঠিক উত্তর কি হলো? অপশন এ। চলো দেখে নিই পরের প্রশ্ন। দুটি সংখ্যার লসাগু 60, তাদের অনুপাত হচ্ছে 3:4, তাহলে সংখ্যা দুটির যোগফল কত হবে? একবারে সহজ প্রশ্ন এটা, তাই না? ধরে নিই যে সংখ্যা দুটি 3x আর 4x, তাহলে এদের লসাগু বলেছে। লসাগু করলে আমরা কি করি? সংখ্যা দুটির লসাগু বলতে আমরা কি করি? যে 3 ইন্টু 4 ইন্টু এক্স, ওকে, সমান কি হলো? 12x। এইটা সমান কত বলেছে? 60। তাহলে x সমান কি বলবো আমরা? 60/12, মানে 5, তাই তো। এটা বলেই দিয়েছে। তাহলে x সমান 5 হলে তাহলে সংখ্যা দুটির যোগফল, তাহলে একটা সংখ্যা কত হবে? 3x মানে কত? তাহলে 3x সমান কি? 5 3 15, আর 4x সমান 5 4 20, তাহলে যোগফল কত হবে? 35, এটা যোগফল হবে। সঠিক উত্তর কি হবে? অপশন বি। চলো একবারে সহজ প্রশ্ন ছিল এটা। দেখো পরের প্রশ্ন, দেখো একটা ইকুয়েশন করতে বলেছে, এটা বীজগণিতের, করার চেষ্টা করো তোমরা। কি বলেছে? 0.362 এর কিউব, ঠিক আছে, মাইনাস 0.1 এর কিউব, এইটাকে ধরে নাও যে এটা এ কিউ, এটা মাইনাস বি কিউ। বুঝতে পেরেছো? যে এটাকে ভাবো যে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে আমরা কি বলতে পারি? যে এটা এ কিউ মাইনাস
বি কিউ। তাহলে নিচেরটা কি হবে? নিচেরটা কি হবে? এটা 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 এ, এটা বি, একই ব্যাপার। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি আছে, এটা কারণ এই দুটো যোগ করলে হবে, এইটা আসবে এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এটাই হচ্ছে এখানে এই ফর্মুলাটা লেখা আছে এখানে, আর কিচ্ছু নেই। তাহলে এখান থেকে এবার কি আসবে দেখো, প্রথমে উপরে ফর্মুলাটা বসাবো আমরা। এর এর সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এটা নিচে যা ছিল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা এটা কেটে যাবে, পড়ে থাকবে কি এ মাইনাস বি, কিন্তু পড়ে থাকবে। ওকে, এ মাইনাস বি করলে কি হবে? তাহলে এখান থেকে এটা বিয়োগ করতে হবে, 0.362 মাইনাস 0.1, এটা বিয়োগ করি, বিয়োগ করলে কি হবে 0.262। ওকে, এটা হবে উত্তর। দেখো উত্তর মেলা কোনটা হবে? অপশন বি, অপশন বি হবে সঠিক উত্তর। একবারে সহজ প্রশ্ন ছিল এটা, দেখে মনে হতে পারে কঠিন, কিন্তু সহজ একবারে। দেখো পরের প্রশ্ন, দেখো 24 নম্বর প্রশ্ন। 6 বছর আগে অজয়ের বিয়ে হয়, তার বর্তমান বয়স বিয়ের বয়সের 5-এর 4 গুণ। বিয়ের বয়সের বলেছে। অজয়ের বিয়ের সময় অজয়ের বোন অজয়ের চেয়ে 5 বছরের ছোট ছিল। অজয়ের বোনের বর্তমান বয়স কত? তাহলে কি বলছে? ধরে নাও যে বিয়ের সময় অজয়ের বয়স ছিল হচ্ছে এক্স বছর, ঠিক আছে, এক্স বছর। তাহলে তার বর্তমান বয়স কত হবে? এক্স প্লাস 6, কারণ 6 বছর আগে তার বিয়ে হয়েছে, 6 বছর আগে অজয়ের বিয়ে হয়েছে। এবার কি বলছে? তার বর্তমান বয়স বিয়ের বয়সের, তাহলে বিয়ের সময় তার বয়স কত ছিল? এক্স ছিল। বিয়ের বয়সের 5-এর 4 গুণ। তাহলে এটাকে আমরা ইকুয়াল করতে পারি যে বর্তমান বয়সের সঙ্গে তার বিয়ের বয়স হচ্ছে 5-এর 4 গুণ। এটা ইকুয়াল করলে তাহলে এক্স এর মান বেরিয়ে যাবে। তাহলে এক্স এর মান বের করি আমরা। দেখো এটা, তাহলে এই 4টা দিয়ে গুণ হয়ে যাবে, যে 4x প্লাস 24 সমান এইটা 5x হলো। তাহলে এটা এদিকে করলে কি হবে? মাইনাস এক্স, আর এদিকে মাইনাস 24, মানে মাইনাস মাইনাস কেটে যাবে। তাহলে বলতে পারি যে এক্স সমান 24। মানে বিয়ের সময় অজয়ের বয়স কত ছিল? 24 বছর বিয়ের সময়। এবারে আমাকে তাহলে বের করতে হবে যে বিয়ের সময় অজয়ের বোনের বয়স কত ছিল। হুম, সেটা বলো। তাহলে বিয়ের সময় অজয়ের বোনের বয়স কত হবে? কারণ কি বলেছে? অজয়ের বোন অজয়ের চেয়ে 5 বছরের ছোট ছিল অজয়ের বিয়ের সময়। তাহলে 5 বছরের ছোট হলে তাহলে বিয়ের সময়, বিয়ের সময় তাহলে তার বোনের বয়স কত ছিল? বোনের বয়স তাহলে 24 মাইনাস 5 মানে 19 বছর, তাই তো? তাই হলে তাহলে তার বর্তমান বয়স কত হবে? বর্তমান তাহলে বোনের বয়স কত হবে? 19 প্লাস 6 বছর, কারণ 6 বছর আগে বিয়ে হয়েছে তার। তাহলে 19 প্লাস 6 করলে কত হবে? মানে 25 বছর। বুঝতে পেরেছো? সঠিক উত্তর কি হবে? অপশানে 25 বছর। একটু ভাবনা চিন্তা করে করবে, তাহলে পেরে যাবে। সহজ প্রশ্ন একেবারে। দেখো 25 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন। দুটি সংখ্যা a এবং b এমন যে a এর 5% এবং b এর 4% এর যোগফল a এর 6% এবং b এর 8% এর যোগফলের 2/3। তাহলে a:b এর অনুপাতটি নির্ণয় করুন। একবারে সহজ এটা, যেমন আছে তেমন করে বসাও। কি বলছে? a এর 5% মানে 5/100 প্লাস b এর 4% মানে 4/100। এইটা আমরা ইকুয়াল করব কার সঙ্গে? যে a এর 6% মানে 6/100 প্লাস b এর 8% মানে 8/100। এর কিন্তু কি বলেছে? 2/3 মানে 2/3। এই 3টে এদিকে গুণ হয়ে যাবে। এবার একটা কথা মাথায় রাখো, যদি আমরা উভয় পক্ষে 1/100 কমন নিয়ে নেই, তাহলে কিন্তু এই 100 গুলো সব
কেটে যাবে, ঠিক আছে, 100 গুলো সব কেটে যাবে। তাহলে তাই যদি হয়, আর এই 3টে এবারে পরের ইকুয়েশনটা করি আমরা। এই 3টে দিয়ে গুণ হবে, আর 2 গুলো এর সঙ্গে উপরে এদের সঙ্গে গুণ হবে এ সাইডে। তাহলে এটা কত হলো 5a ইন্টু 3 মানে কি 15a প্লাস 4b ইন্টু 3 মানে কি 12b সমান এদিকে কত হবে 6 দুগুণে 12b 12a প্লাস 16b বা 16b। এগুলোকে ইকুয়াল করি, ইকুয়াল করলে কত হবে 3a সমান এটা কত হবে 4b। তাহলে a বাই b সমান কত হচ্ছে 4/3। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে a is to b সমান কত, বলো কত হচ্ছে 4:3। বুঝতে পেরেছো, একবারে সহজ ছিল এটা। সঠিক উত্তর কি হলো অপশন ডি 4:3। ওকে, এই ছিল আজকের ক্লাসটি, তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো। আমরা দ্বিতীয় ক্লাস করে ফেললাম, এখানে আমরা 2019 সালের প্রশ্ন আমরা আলোচনা করে নিলাম। এরপরে আমরা আরও যেসব প্রিভিয়াস যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো, কেউ ফাঁকি দিও না। চলো সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।